আসসালামু আলাইকুম। অনেকদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, হ্যাঁ? ভার্সিটি অ্যাডমিশনে ইংলিশ অপশনাল হলেও তোমাদের জন্য একটা অনেক বেস্ট এবং অনেক কম্পিটেন্ট এবং আমি বলবো সুন্দরতম একটা পন্থা হবে ইংলিশে যদি তোমরা ভালো করো। ইংলিশ ভালো করে ভার্সিটিতে চান্স পেয়েই যাবে, কার্জন হলের লাল বিল্ডিংয়ে ঘুরবে, কিন্তু এর পাশাপাশি আরেকটা জায়গায় তোমরা এক্সপার্ট হতে পারবে। ঠিক ভাইয়ার মতো তোমরা অ্যাডমিশন এক্সপার্ট এবং ইংলিশের টিচার হয়ে যেতে পারো। ইংলিশের টিচার হওয়ার একটা সুবিধা কি জানো? মানে এটা এরকম যে একেবারে মাদ্রাসা, প্রাইমারি, ইফতেতাই থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অ্যান্ড ইভেন মানে মানুষ পাশ করে ফেলার পরে ইংলিশ নিয়ে কাজ করা যায়। মনে করো তুমি মেডিকেল অ্যাডমিশনে পড়ালা, তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশনে পড়ালা, তারপর হচ্ছে তুমি বি ইউনিট পড়ালা, সি ইউনিট পড়ালা, তুমি নার্সিংয়ে পড়ালা, সব জায়গায় কিন্তু ইংলিশের একটা বিশাল আধিক্য আছে। সো ইংলিশ টিচার ইজ বস টিচার, ইংলিশ টিচার ইজ রয়্যাল টিচার। তোমার শুভ্র ভাই আর অভিদাদা সবসময় এগুলো নিয়ে কম্পিট করে না, কিন্তু আমরা আজকে কম্পিটিশনটা নিয়েই নিলাম, ঠিক আছে? অপার ভাই অন্যদেরকে বললো যে ইংলিশ টিচার হচ্ছে মূলত বস টিচার, কারণ তুমি যদি বাংলাও হও, ঠিক আছে, এমনকি বাংলাও হও, বাংলা কিন্তু শুধু বাংলাদেশ, পাকিস্তান বা আমাদের সাবকন্টিনেন্টের কয়েকটা জায়গায় চলে, কিন্তু অ্যাডমিশন টেস্টে তার চলে না। বাট ইংলিশ কিন্তু অ্যাডমিশন টেস্ট বলো, বিদেশ বলো, হাই স্টাডি বলো, পিএইচডি বলো, সব জায়গায় কিন্তু ইংলিশের একটা ব্যাপক সুযোগ আছে। সো ভাইয়ের মতো টিচার হয়ে যাও, বই লেখো, প্রচুর আর্ন করো, আর্ন করে তোমরা স্টুডেন্ট লাইফ থেকে উদ্যোক্তা হয়ে যাও। এই যে তোমার সাকিব ভাইয়া কি বিশাল উদ্যোক্তা, তাই না? পড়াতে পড়াতে এখন সেলিব্রিটি টিচার হয়ে গেছে, তোমরা কিন্তু টিচার হয়ে যেতে পারবে। তো সেই সুযোগ তোমাদের জন্য আছে। আমার মনে পড়ে ছোট্টবেলায় সাকিব, ও ছোট কেমন চান্স পাওয়ার পরে ও কাজ করতো, ভিডিও বানাতো। আমি ওকে প্রথম ভিডিও বানানোর ক্ষেত্রে ওকে সহযোগিতা করেছিলাম, ওর বাসায় গিয়ে ড্রয়িং রুমে কাজ করতাম। আজকে সাকিব ভাইয়ের বাড়ি, গাড়ি, নারী, মানে ভাবি, সব হয়ে গেছে। তোমাদেরও হবে ইনশাল্লাহ। সো চান্স পেয়ে যাও, এবং এই সময়টা কিন্তু তোমাদের জন্য একটু একটু টাফ, মানে জেলখানার মতো লাগবে, তাই না? সেটা তোমাদের ইংলিশ কেন্দ্রিক প্রশ্নগুলো খেয়াল করি যে মেমোরি অংশ। তো আমি তোমাদের কিন্তু প্রথম দিনেই বলেছি, প্রথম লেকচার যদি তুমি দেখে থাকো, আমি কিন্তু গ্রামারগুলো এবং মেমোরি অংশগুলো, মানে তোমার সিলেবাস যেটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের ইংলিশের, এবং তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের কিন্তু দীর্ঘ একটা সময় তোমরা পেয়েছো জাস্ট কম্পিটিটিভ এক্সাম প্রফেসর্স প্রকাশনের, এটা দেখো, দেখে জাস্ট প্রেপোজিশন, ফ্রেসিডিয়াম, স্পেলিং, গ্রুপ ভার্ব, ভোকাবুলারি, সাবস্টিটিউশন, ট্রান্সলেশন, এগুলো কি করো, বিগত সালের প্রশ্নগুলো জাস্ট সলভ করো আর লিস্টগুলো দেখো। মানে বেশি ওভার এক্সাইটেড হয়েও না, আগে শেষ করো, কিছু কনফিউশন থাকবে তারপরও যাও, কিন্তু শেষ করতে হবে। মানে এমন যেন না হয় যে প্রশ্ন করতেছে ভাইয়া ভোকাবুলারি হয় না, মানে কিচ্ছু পারতেছি না ভোকাবুলারি, আমি বলছি তুমি কি পড়ছো, কই না, তো পড়ে নাই তো পারবে কেমনে? খুব স্বাভাবিক, না পড়লে পারবা কিভাবে, সম্ভবই না। পড়তেছই না, তাহলে তো চান্স পাওয়াটা সম্ভব না। সো বেশি করে পড়ো এবং প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ইংলিশ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। যেমন রিটেন পার্টটা আমি কিন্তু শুরুই করি নাই, রিটেন পার্ট তোমরা অনায়াসে পারবা। রিটেন পার্টের যে প্রশ্নগুলো থাকে, এটা জাস্ট মনে করো সেন্টেন্স রচনা করতে বলবে, বাক্য মানে শব্দ দিয়ে, তো এটা পারবে না কে? তোমাকে ছোট্ট প্যারাগ্রাফ দিবে, টেক্সট থেকে একটা বিষয় থাকবে, একটু ডিটেলস হয়তো সামারি লিখতে বলবে। সো ইট উইল নট বি ডিফিকাল্ট ফর ইউ, ওকে? তুমি যদি রিটেন অংশটা ভালো করতে চাও, তাহলে হাসানুজ্জামান ভাইয়ের মনে করো টেক্সট হ্যাক্স যে বইটা, টেক্সটের যে বইটা, এটা বিগত সালের প্রশ্নগুলো জাস্ট অ্যানালিসিস করো বসে না থেকে, এখন পড়ে শেষ করে ফেলো, হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি তোমাদের রাইটিংয়ের টেকনিক্সগুলো একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? সো ভয় পেও না, আজকে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলতে যাচ্ছি। তো রাইট ফর্মস অফ ভার্ব, এটা এমন একটা বিষয় যে ভার্ব থেকে কিন্তু টেন্সের সৃষ্টি, তাই না? আমরা বলি মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ টেন্স, কিন্তু সেই টেন্সের মাদার কিন্তু ভার্ব, মানে টেন্স জিনিসটা তৈরি হয়েছে ভার্ব থেকে, যেটাকে বলে ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়, তাই না? সেটাই। তো সেই রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলতে যাচ্ছি, এবং এটা ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, সব জায়গায় আসে। তোমাদের অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া এই ক্লাস দিয়ে কি মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে? আমি বলবো মাস্ট, এনাফ, মাচ মোর এনাফ, ঠিক আছে? আমি তো মেডিকেল অ্যাডমিশন রেটিনাতে ক্লাস নেই, দীর্ঘ প্রায় 12 বছর আমি রেটিনাতে ক্লাস নিয়েছি। তো ওখানে ওদের ম্যাটেরিয়ালস তৈরি করা, বই তৈরি করা, এগুলো কিন্তু আমার হাতে তৈরি করা, ঠিক আছে? সো ওদের ইংলিশ ক্লাস দিতাম আমরা মাত্র 3টা, আর সেখানে আমি তোমাদের ক্লাস দিচ্ছি হচ্ছে প্রায় 12 থেকে 15টা। সো ডোন্ট গেট অ্যাফ্রেড অফ গেটিং
just prepared for your medical admission test. Inshallah, these courses will help you to get chance in medical, varsity, গুচ্ছ এবং তোমরা যে সেকেন্ড টাইমের জন্য অন্য ইউনিভার্সিটি ট্রাই করতেছো সব জায়গায় কাজে দেবে ইনশাল্লাহ। মানে ইংলিশ তো আর চেঞ্জ হয় না, ঠিক আছে? তো সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। হোপফুলি দিস সেশন উইল বি এ গ্রেট সেশন উইথ ইউ। তোমরা একটু আগ্রহীভাবে শোনো। ঠিক সেই কথাই বলছে যে রাইট ফর্মস অফ ভার্ব বাদে কম্পিটিটিভ এক্সাম থেকে প্রশ্ন হয় না, আসবেই। এবং বিশেষ করে রাইট ফর্মস অফ ভার্ব জানতে হলে তোমাকে সাবজেক্ট, পারসন, নাম্বার এবং জেন্ডার এই বিষয়গুলোর উপরে কিন্তু একটু ভালো ধারণা থাকতে হবে। সাবজেক্ট মানে যে সাবজেক্টিভ শব্দগুলো ব্যবহার হয়, সাবজেক্টের পারসন, জেন্ডার, নাম্বার এগুলো থেকে কিন্তু খুব ভালো করে জানতে হয়। কারণ নাম্বার এর উপরে নির্ভর করে কিন্তু পরবর্তীতে কি ব্যবহার হয়, ভার্ব ব্যবহার হয়। মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হয়ে যায়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এখন অনেক সময় তুমি সাবজেক্টে দেখতে পারো বিশাল প্লুরাল সাবজেক্ট, কিন্তু বাস্তবে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে দেখতেছো যে ধরা খাওয়ার একটা ভালো সম্ভাবনা। প্রশ্ন এই জন্যই দেখো, প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে একটা মানে নাম্বার সম্পর্কে একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তো নাম্বার থেকে খেয়াল করে দেখো যে ওরা বলছে যে আইডেন্টিফাই ওয়ার্ড ইন প্লুরাল ফর্মস। এখানে প্লুরাল ফর্মসে কোন শব্দটা আছে? তো এজেন্ডাম, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্লুরাল না। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু বলছে প্লুরাল শব্দ বের করতে, তাই না? তো ফিজিক্স এবং সিভিক্স এটা দেখে কিন্তু তোমার প্লুরাল মনে হতে পারে। কারণ কি, আমাদের একটা অভ্যস্ততা আছে যে কোনো শব্দকে প্লুরাল বানাতে হলে আমরা ওর সাথে কি যুক্ত করে দিই? এস যুক্ত করে যাই। বয়কে বলি বয়েস, গার্লকে বলি গার্লস, মাদারকে বলি মাদার্স, স্টুডেন্টকে বলি স্টুডেন্টস। ঠিক এই বয়েজ, গার্লস, স্টুডেন্টস, মাদার্স, ফাদার্স, সিস্টার্স, ব্রাদার্স, টিচার্স, স্টুডেন্টস এইভাবে সব জায়গায় হয় না। কিছু জায়গায় জন্মগতভাবে এস বাই এস দেওয়াই আছে। তার ভিতরে যে ফিজিক্স, এই সিভিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, গ্যালোস, অপটিক্স, ইনিংস, হ্যাঁ, মিজলস, মামস, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো আমি বলে থাকি অনেক সময় যেটা মিটমিটে শয়তানের মতো, ঠিক আছে? মানে দেখে বোঝা যায় না। তো প্লুরাল দেখতে হলেও ওরা কিন্তু বাস্তবে সিঙ্গুলার। তো এজেন্ডাম এটাও সিঙ্গুলার। আর রেডি এই শব্দটা দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে প্লুরাল ফর্মে আছে, কিন্তু বাস্তবে এই এখন প্লুরাল। কারণ রেডি এর সিঙ্গুলার শব্দটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে রেডিয়াস। ঠিক ফোকাস, ফোকাস এটাকে ফোকি হয়, তাই না? ফোকাস, ফোকি, ডেটা, ইরেটা, এজেন্ডা, মিডিয়া, এরকম অনেকগুলো শব্দ আছে। তো এই জন্য প্রথমে বলবো যে ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড এক্সারসাইজ অন নাম্বার, ঠিক আছে? নাম্বারের উপরে একটা ভালো কনসেপশন নিয়ে নিতে হবে। সো আজকে ক্লাস করার সময় ক্লাসটা শেষে বা প্রয়োজন হলে পজ দিয়ে হলেও তোমরা গিয়ে নাম্বার অংশটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? কারণ সিম্পল হলেও পরীক্ষা প্রশ্ন এসে যায়, ঠিক আছে? এই জন্য সহজ প্রশ্নই দিয়েছি। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, হেয়ার ওয়াকিং ইজ এ অ্যান। আচ্ছা, নর্মালি দেখো যে ভার্ব হয়েছে না নাউন হয়েছে না অ্যাডভার্ব হয়েছে না জেরান্ড হয়েছে? উত্তর হচ্ছে জেরান্ড। এখন দেখো ওয়াকিং হচ্ছে সাবজেক্টের জায়গায় বসেছে। তো সাবজেক্টের জায়গায় নর্মালি কে বসে? নাউন বসে, আর নাউন নিজে একটা জিরান্ড। এখানে উত্তর কিন্তু নাউন জিরান্ড যেটাই দিবা সেটা হয়ে যাবে। এখন ওয়াকিং এখানে ব্যবহার হয়ে জিরান্ড হয়ে যে সাবজেক্টের কাজ করেছে সেটা তোমাকে একটু বুঝতে পারতে হবে, ঠিক আছে? ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই ড্যাশ স্পেন্ট উইথ দি পেশেন্ট। এখন দেখো এই সামটাইমস আর এই যে সামটাইম বা সামটাইমস এই শব্দগুলো একটু কনফিউজিং, মানে ডাউটফুল, সন্দেহ তৈরি হতে পারে তোমার এর ভেতরে। তো সেক্ষেত্রে বুঝে নাও চারটা শব্দের মিনিংস কি। এই সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে, যেটা একটা ইংরেজি আছে, এটা বলা হচ্ছে নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন, সামটাইমস। আর এই সামটাইম মানে হচ্ছে তোমার ভবিষ্যতের কিছু সময়, সামটাইম, ভবিষ্যতের কিছু সময়, ভবিষ্যতের কিছু সময়, ভবিষ্যতের কিছু সময়। আর সামটাইম মানে হচ্ছে কিছু সময়, কিছু সময়, সামটাইম, যে তুমি আমাকে কিছু সময় দাও, প্লিজ গিভ মি সাম টাইম, তুমি আমাকে কিছু সময় দাও। এবার দেখো লিটল টাইমস, এখানে শব্দটা ভুল আছে, কারণ টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন।
তা আনকাউন্টেবলের সাথে নর্মালি এস বাই এস হয় না, সেই কারণে এই থিওরি অনুসারে যেমন তুমি বলতে পারো না ইনফরমেশনস, আই হ্যাভ মেনি ইনফরমেশনস, হয় না। আই হ্যাভ মাচ ইনফরমেশন, আই হ্যাভ মেনি ফার্নিচার্স, এটা হয় না। আই হ্যাভ মাচ ফার্নিচার, ঠিক আছে। আই হ্যাভ মাচ ওয়ার্ক, আই হ্যাভ মেনি ওয়ার্কস, হয় না। তোমরা জানো ওই যে কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন, এটার পার্থক্যগুলো একটু দেখে নিও, ঠিক আছে। যে কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এস বেস হয় না। ওই যে মুখস্থ করা শব্দগুলো অ্যাডভাইস, অ্যাঙ্গার, অ্যাকোমোডেশন, ব্রেড, ব্যাগেজ, বিহেভিয়ার, কারেজ, ড্যামেজ, ফার্নিচার, কর্ন, লেজার, লগ, জুয়েলারি, পোভার্টি, নিউজ, লিটারেসি, ট্রাফিক, এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল। তা আনকাউন্টেবলের নিয়ম হচ্ছে এটাকে প্লুরাল করা যায় না, এটাকে সংখ্যা দিয়ে গোনা যায় না। ওয়ান ট্রাফিক, টু ওয়ার্কস, এটা গোনা যায় না। টু ফার্নিচার্স, এটা গোনা যায় না, ঠিক আছে। টু পিসেস অফ ফার্নিচার্স, এভাবে গুনতে হয়। সো এগুলো একটু দেখে নিও প্লিজ, ঠিক আছে। দেখলে তোমরা পারবে ইনশাল্লাহ। তো এখন দেখো, আই কাম হিয়ার সামটাইমস, আমি এখানে মাঝে মাঝে আসি। আই গেভ হিম সাম টাইম, আমি তাকে কিছু সময় দিয়েছিলাম। আই অ্যাম ইউর সাম টাইম টিচার, মানে আমি তোমাদের এই এখন ভবিষ্যৎবাচক, তাই না, আমি তোমার কিছু সময়ের বা ভবিষ্যতের জন্য কিছু সময়ের টিচার। লিটিল টাইমস ভুল, আর সাম টাইম। তো এখন দেখো যে আই স্পেন্ট সাম বা আই সাম টাইম স্পেন্ট উইথ দ্য পেশেন্ট, এখানে উত্তর কিন্তু বিটাই সবচেয়ে পারফেক্ট হয়েছে, কারণ পেশেন্টের পাশে কিছু সময় দিয়েছিলাম। তারপর দেখো, রাইট ফর্ম অফ ভার্ব টু সে ইজ ইউজড ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, বলছে এখানে এই সেটা কোথায় সঠিকভাবে ব্যবহার হয়েছে। আই হার্ড হিম সেইং দিস, আই হার্ড হিম টু সেই দিস, আই হার্ড হিম সেড দিস, আই হার্ড হিম টু হ্যাভ সেড দিস। খেয়াল করে দেখো, আই হার্ড হিম সেইং দিস, এখন এই হেয়ার একটা শব্দ, বলছে এই হেয়ারের পরে যদি আরেকটা ভার্ব আসে তো নর্মালি ওই ভার্বটা ভার্বিং হয়ে যায়। হেয়ারের পরে যদি অন্য আরেকটা ভার্ব আসে তাহলে সে ভার্বিং অর্থাৎ জিরান্ডের রূপ নেয়। তাহলে আই হার্ড হিম সেইং দিস, আমি তাকে এটা বলতে, আই হার্ড হিম টু সেই দিস, এটা বলা যাবে না, এটা গ্রামেটিক্যাল মিস্টেক। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা কারেক্ট সেন্টেন্স। India is trying to catch up with the advanced countries. A drowning man catches up straw. আচ্ছা, he cast about his shoes. He is casting off for an opportunity. আচ্ছা, কোনটা বলা হচ্ছে যে কারেক্ট সেন্টেন্স, খেয়াল করে দেখো। India is trying to catch up with the advance. Catch up আবার হচ্ছে উইথ আছে, ক্যাচ আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ওর সাথে একটা উইথ দিয়েছে, এটা কারেক্ট। আর ড্রাইং ম্যান ক্যাচেস আপ স্ট্রা, ক্যাচ আপ স্ট্রা, এটা ভুল আছে, ক্যাচ আপ স্ট্রা। হি কাস্ট অ্যাবাউট হিজ শুজ, কাস্টের সাথে এস দিতে হয়, কাস্ট। হি ইজ কাস্টিং অফ ফর, আবার কাস্টিং অফ শব্দটা হয় না, এটা একটা গ্রুপ ভার্বগত ভুল, সেই কারণে এখানে এটা সঠিক উত্তর হয়েছে। এখন সামনের দিকে আগাই, তাহলে দেখলে বুঝতে পারবা। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স কন্টেন্স কারেক্ট পাস্ট পার্টিসিপল অফ দ্যাট ভার্ব, মানে বলা হচ্ছে যে দুটোই পাস্ট পার্টিসিপল। খেয়াল করে দেখি তো, ফ্রিজ ফ্রোজ, মানে সঠিকভাবে যে প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে ফ্রিজ ফ্রোজ, ঠিক আছে। এটা ঠিক আছে, হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল হয় না, এটা পাস্ট হয়েছে, তাই না। ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন, হাইড হিড হিডেন। আচ্ছা, তারপর হচ্ছে গো ওয়েন্ট, ফরগটেন, তাহলে এটা সঠিক হয়েছে, তাই না। আচ্ছা, এটাও তার মানে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব পাওয়ার জন্য তোমাকে হচ্ছে এই V1, V2 এবং V3, যেটাকে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল বলে থাকো তোমরা, সেগুলোর উপর একটু চোখ বোলাতে হবে। তার মানে বুঝতে পারলাম নাম্বারের উপরে যেমন চোখ বোলাতে হবে, পাশাপাশি আমাকে ভার্বের উপরেও চোখ বোলাতে হবে। ভার্বের যে লিস্ট আমরা ছোটোবেলায় পড়েছিলাম, সব ভার্বগুলো আমরা জানি কি না, ঠিক আছে। এবার দেখো, ওরা কিছু থিওরিটিক্যাল কথা বলে দিয়েছে, যে বিষয়গুলো তোমার জানতেই হবে, যে প্রতিটি সেন্টেন্সের ভার্বের সঠিক রূপের ব্যবহার সম্বন্ধে যে বিষয়গুলি জানা দরকার। ভার্বের প্রকারভেদগুলো, অর্থাৎ ভার্ব কত প্রকার, ভার্বের রূপান্তর, ভার্ব চেঞ্জ হলে কি কি ভার্ব হয়, সাবজেক্টের সাথে ভার্বের সঙ্গতি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যেটাকে বলা হয়, বিভিন্ন টেন্স ফর্ম ব্যবহার করতে হবে, ভয়েস পরিবর্তনে ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা বুঝতে হবে, ভয়েসের সাথে ভার্বের যে V3 হয়ে যায় মানে প্যাসিভ করার সময়, সেটাও তোমাদেরকে বুঝে ফেলতে হবে। এখন ভার্বের প্রকারভেদ আসলে কত প্রকার, এটা একটা বিশাল প্রশ্ন না। কত ধরনের ভার্ব আছে, তাই না। কগনিট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব,
ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো এই যে ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, তোমাকে কিন্তু প্র্যাকটিস কোশ্চেনে গিয়ে এই সমস্ত সেন্স কাজে লাগতে পারে, যে কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপাল, এই সবগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো ভার্বের বিস্তারিত প্রকারভেদগুলো একটু কিন্তু পড়ে নিতে হবে ভাইয়া। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে কিন্তু একটু গাইড দেওয়া হয় বেশি করে। তো আমি একটু আলোচনা করব ভার্বের প্রকারভেদগুলো নিয়ে, সেটা তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, খুব বেশি কঠিন হবে না। আশা করছি তোমরা পেরে যাবে। ঠিক আছে, নর্মালি ভার্বের প্রকারভেদগুলোর ভেতরে এই যে ট্রানজিটিভ ভার্স, মনে করো ইনট্রানজিটিভ, এটা নিয়ে তোমাদের যদি খুব সমস্যা থাকে, ধরাটা খাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটা বোঝো কিনা একটু দেখি। যেমন দেখো, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। আচ্ছা, এরপরে দেখো, হি লাইকস স্কুল। এখন প্রশ্ন হচ্ছে, এখানে গোস দেওয়া আছে, এখানে লাইকস দেওয়া আছে। এখন গোস এবং লাইকস, তোমার কাজ হচ্ছে এই গোস এবং লাইকস এইটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ একটু বলে দেওয়া। তাহলে টি আর আইএনটি, এখানেও ঠিক সেইভাবে আমি বললাম, টি এবং আইএনটি। বলো এখানে লাইক কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? গোস ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? বলো তো শুনি। তোমরা যেটা জানো এই মুহূর্তে একটু বোঝার চেষ্টা করো, কোনটা তোমার জানা মতে এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? গোস কি বলো, গোস কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো, গোস হচ্ছে ইনট্রানজিটিভ আর লাইকস হচ্ছে ট্রানজিটিভ। প্রশ্ন করে ফেলো কেন? কেন উত্তর না জেনে কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্ব ঠিক তার উল্টা, ইনট্রানজিটিভ এর অবজেক্ট থাকে না। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভের সংজ্ঞা হচ্ছে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভের অবজেক্ট থাকে না। এখন দেখো এই প্রথম যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সে কি অবজেক্ট নাই? আসলেই নাই, অবজেক্ট নাই। হি গোজ টু স্কুল, কোনো অবজেক্ট খুঁজে পেতে হলেও শব্দের উপরে হু অথবা হোয়াট অথবা হুইচ এই প্রশ্ন করতে হয়। এই প্রশ্ন করে যদি উত্তর খুঁজে পাওয়া যায় তাহলে সে অবজেক্ট হয়। আর কোনো কারণে যদি হচ্ছে তুমি ওয়্যার দিয়ে প্রশ্ন করে উত্তর খুঁজে পাও, তাহলে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, বা অ্যাডভার্ব বলতে পারো ডাইরেক্ট। সে কারণে দেখো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। কোথায়? স্কুলে। খেয়াল করে দেখো, এটা কিন্তু স্কুল না, এটা হলো স্কুলে। আরও একটু বাংলা অর্থ বোঝাই দিতে পারি, সেটা হচ্ছে দেখো এটা বিভক্তিযুক্ত হয়েছে, কিন্তু সে কি পছন্দ করে? স্কুল পছন্দ করে, তাই না? এই দেখো কি প্রশ্নের উত্তর, অর্থাৎ এই যে মিলে গেছে হোয়াট, বা যে হোয়াট মিলে গেছে, তাই না? সো সে কি পছন্দ করে? স্কুল পছন্দ করে। অর্থাৎ এই লাইক ভার্বের অবজেক্ট আছে, কিন্তু এই গো ভার্বের অবজেক্ট ওটা না, ওটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তার মানে ভালো করে বোঝো, এই হাত এটা একটা নাউন। আই লাইকস মাই হ্যান্ড, আমি আমার হাত পছন্দ করি। কিন্তু হি গোজ টু, মনে করো হি গোজ টু হ্যান্ড, সে হাতে যায়। হ্যাঁ, এটা একটা রুম। হি লাইকস হিজ রুম, সে তার রুম পছন্দ করে। এই লাইকস হচ্ছে ট্রানজিটিভ। হি ওয়েন্ট টু দ্য রুম, সে রুমে গেছে। এখন এই রুমটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই ওয়েন্টটা হচ্ছে তখন ইনট্রানজিটিভ হয়ে গেছে। সো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তোমরা বুঝতে পারছো। ঠিক এইভাবে যদি তোমরা ফাইনাইট এবং নন ফাইনাইটটা বুঝতে পারো, ফাইনাইট এবং নন ফাইনাইটটা যদি বুঝতে পারো, এগুলো জাস্ট ইউটিউবে এখন হাজার হাজার ভিডিও পাবা, খুব সহজে বুঝতে পারবা। মিনহাজ ইংলিশ টিউটোরিয়ালে খুব ভালো করে ব্যাখ্যা করা থাকে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যদি বুঝতে পারো, ফাইনাইট নন ফাইনাইটের ক্ষেত্রে এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এরকম একটা শর্ত আছে যে নাম্বার, পার্সন এবং টেন্স, নাম্বার পার্সন টেন্স অনুসারে
সারে যে ভার্ব এর পরিবর্তন হয় সে হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট হচ্ছে যে পরিবর্তন হয় অথবা হয় না, তবে সেখানে এই নাম্বার, পার্সন এবং টেন্স এর কোনো প্রভাব থাকে না, ঠিক আছে? নাম্বার এবং পার্সনের প্রভাব সেই জায়গায় টোটালি থাকে না, এটা বুঝে নিও। আচ্ছা, উদাহরণ দিলেই তাহলে এখন বোঝা যাবে। যে উদাহরণগুলো একটু যদি বুঝতে পারো তাহলে উদাহরণের জায়গায় আমরা একটু দেখে ফেলি, যদি বুঝতে পারা যায়। খেয়াল করে দেখো, যেমন কমপ্লিটিং দ্য ক্লাস কমপ্লিট করে I will go to অফিস। ক্লাস কমপ্লিট করে আমি অফিসে যাব। আচ্ছা, I want to play cricket. She was trying to reach. তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, she was trying to reach। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, তোমার পারো এটা। কমপ্লিটিং দ্য ক্লাস I will go to অফিস। এখন দেখো, এই যে এখানে গো, এ ফাইনাইট, যদিও পরিবর্তন নাই, কিন্তু ওর উপরে টেন্সের প্রভাব আছে, কারণ গো বসেছে এখানে উইলের পরে নর্মালি ফিউচার টেন্সের কারণে আই উইল গো টু অফিস। তো এ এখন পরিবর্তন না হওয়া সত্ত্বেও সে ফাইনাইট, কারণ টেন্স অনুসারে বসছে। বাট কমপ্লিটিং দ্য ক্লাস, এই কমপ্লিটিং কিন্তু আইএনজি যুক্ত হয়েছে এবং ভার্বের রূপেরও পরিবর্তন হয়েছে, কিন্তু দেখো কোনোভাবে নাম্বার, পার্সন এবং টেন্সের ওর উপর কোনো প্রভাবও নেয়নি, টোটাল নিজে হয়েছে। যে ক্লাস শেষ করে আই ওয়ান্ট টু বাই, ওয়ানটা হচ্ছে তোমার ফাইনাইট, কারণ এটা ওয়ানটা অন্টেরও বলতে পারতাম, অন্টিংও বলতে না বলে প্রেজেন্টে বলেছি টেন্সের প্রভাবের কারণে প্রেজেন্ট। বাট টু প্লে, এটা টু দিয়ে ইনফিনিটিভ করা আছে, তা নন ফাইনাইট। শি ওয়াজ ট্রাইং, এটা এই যে ট্রাইং, এটা ফাইনাইট এবং এটা নন ফাইনাইট। তাহলে তোমরা এটা বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন যদি বলি যে উই ফাইট ফর পলিউটেড ওয়াটার, আমরা দূষিত পানির জন্য যুদ্ধ করি। এই পলিউটেড, এটা কিন্তু তুমি নন ফাইনাইট বলতে পারো না, মানে ফাইনাইট বলতে পারো না, নন ফাইনাইট। পলিউটেড দূষিত পানির জন্য, ঠিক আছে? তো এটা একটা অন্যভাবে মানে পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে, এটা তুমি কোনোভাবে ফাইনাইট বলতে পারো না, ঠিক আছে? তো এই পার্থক্যগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু মানে তোমার কাছে এটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আগে যেটা দেখেছিলাম, ও বলছিল যে ভার্বের প্রকারভেদগুলো, কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব, এটা একটু দেখে নিতে হবে। তারপর হচ্ছে এই যে কগনিট, এগুলোও দেখে নিতে হবে। তো সবগুলো একটু কষ্ট করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার জানতে হবে, ভার্বস বা নন ফাইনাইট ভার্বের সঠিক ব্যবহার জানতে হবে, প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রাখতে হবে, শব্দেরও যেটাকে ডিকশন বলা হয়, শব্দেরও একটা যথাযথ ব্যবহার এটা জানতে হবে, যে কোন শব্দ কোথায় বসে। সব শব্দ দিয়ে তো সব জায়গায় বসানো যায় না। এখন আসো প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আমরা দেখি। দেখো, পরীক্ষার একটা ভালো প্রশ্ন আসার মতো বিষয়, এটা সেভারাল টাইম এসছে, যে উইথ এ ভিউ টু। মজার বিষয় হচ্ছে আমরা সারা জীবন পড়ে এসেছি যে টুর পরে V1 হয়, অর্থাৎ ভার্বের প্রথম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু দেখো বলছে যে কিছু কিছু টু আছে যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম না হয়ে জিরান্ড হয়। তার ভেতর হচ্ছে উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পরে যদি পরবর্তী ভার্ব আসে তখন এটা রিডিং, দেখছো? তো
তো এই ধরনের ওরা যেটা করবে ব্যতিক্রম জায়গা থেকে ওরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে। সে কারণে হচ্ছে দেখো V1, V2, V3, V4, V5 এরকম ভার্বের অনেকগুলো রূপ আছে। তার মানে হচ্ছে যেমন দেখো আমরা যদি বলি গো, ওয়েন্ট, তারপর গান, তারপর গোয়িং, তারপর হচ্ছে টু গো, এগুলো কিন্তু সব ভার্বের রূপের ভেতরে পড়ে, ঠিক আছে? তো হচ্ছে দেখো গো, ওয়েন্ট, গান, গোয়িং, টু গো এগুলো ভার্বের সব রূপ। এই কারণ হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5 এই জাতীয় ভার্ব আছে। এখন যেটা জিরান্ড স্টাইলে আসতেছে অর্থাৎ তোমার আইএনজি যুক্ত হচ্ছে, তার একটা বড় শর্ত হচ্ছে উইথ ভিউ টু জাতীয় যদি ফ্রেজ ব্যবহার হয়, তো এই ফ্রেজগুলোর প্রভাবে পরবর্তী ভার্ব কিন্তু তোমার জিরান্ড রূপ নিচ্ছে। ঠিক দেখো আই রিগ্রেট মার্জিন অ্যাবাউট দ্য ওয়েডিং। এখন দেখো আই রিগ্রেট টেলিং, এই রিগ্রেট ভার্বের পরে আরেকটা ভার্ব যদি আসে প্লাস ভার্ব, তখন এই ভার্বের আইনজি যুক্ত হয়ে যায়। এইগুলো একটু মুখস্থ করার মতো বিষয়। কিছু কিছু জায়গায় আছে দেখো একটা রুলে বলছে এরকম যে ভার্বের পরে ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তখন নর্মালি এটাকে টু দিয়ে দিতে হবে, মানে বেস ফর্ম দিয়ে টু যুক্ত করলে ইনফিনিটিভ হবে। তার এই লিস্টটা তোমাকে মুখস্থ করতেই হবে। তার ভেতরে খেয়াল করো যে এটা মুখস্থ করার মতো, এটা দেখবো অনেক বইয়ের ভিতরে নানান ছন্দ দেওয়া থাকে। হ্যাঁ, তো ছন্দ তো এত দরকার নেই, তুমি জাস্ট চোখ বোলাইলে তোমার মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাগ্রি অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, অ্যাস্ক, ক্লেম, রিস্ক। হ্যাঁ, অ্যাগ্রি অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, অ্যাস্ক, অ্যাটেম্প, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, desire, expert, fail, forget, happen, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, phone, plan, prepare, propose, pretend, refuse, seem, stare। তো এই শব্দগুলোর পরে আরেকটা ভার্ব আসলে তখন টু প্লাস V1টা দিয়ে দিতে হবে। এটি হচ্ছে নিয়ম, অর্থাৎ এগুলো ইনফিনিটিভ ভার্ব লিস্ট বলা হয়। ঠিক আছে, এই শব্দগুলো একটু মেহেরবানি করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে কোনো বইয়ে তোমরা পাবে ইনফিনিটিভ ভার্ব। উদাহরণ হিসেবে দেখো অলমোস্ট এভরিওয়ান ফেইলস ড্যাশ অন দ্য ফার্স্ট ট্রাই। এখন দেখো উত্তর দিছে ডি, কারণ কি আমরা এখানে দেখি তো ফেইল যেখানে আছে কিনা। ফেইলস কিন্তু ফেইল আছে। এখন ফেইল থাকা সত্ত্বেও এ নাকি ব্যতিক্রম, তার মানে তোমাকে শেখালো একরকম, পরীক্ষায় পড়লো আর একরকম। ফেইলের পরে তুমি টু প্লাস V1ও দিতে পারো, আবার জিরান্ডও দিতে পারো, অর্থাৎ দুটোই রাইট। তখন এই দুটো রাইটটাই জানতে হবে। ইন প্যাসিং হিজ, টু হ্যাভ পাস দিস ট্রাভেলস, আর প্যাসিং হিজ ট্রাভেল, অর্থাৎ টু পাসও দিতে পারো, প্যাসিং। পরীক্ষায় ওরা যেটা আসছে তারা পরীক্ষা কমিটি প্যাসিং দিয়ে দিছে। ইন্টারেস্টিং, তাই না? আই টুক এ ম্যাপ উইথ মি অ্যাজ আই ডিডন্ট ওয়ান্ট টু। এখানে ভার্বের রূপ চেনাটা খুব বেশি জরুরি। দেখো এই লুজ মানে হচ্ছে ঢিলা, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কোনো ভার্বই না। আর এই লুজ মানে হচ্ছে হারানো, এটার উচ্চারণটা লুজই হয়, লুজ, আই উইল লুজ ইট, হারানো। এই লস্ট মানে যেটা পাস্ট ফর্ম লসের, আর এই লস মানে ক্ষতি, এটা নাউন। তার মানে দেখো ওরা ভার্ব ব্যবহার করতে বলেছে, কিন্তু তার ভিতরে এখানে এ নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়েছে, ডি নাম্বার হচ্ছে নাউন ব্যবহার করেছে। তাহলে প্রথম দুটো তো বাদ দিতেই পারলাম। লস্ট হচ্ছে পাস্ট ফর্ম, এখন টুর পরে তার পাস্ট ফর্ম হয় না, তাই বেস ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, ব্যাখ্যা বুঝে নিলে হচ্ছে। তারপরে দেখো বলছে ভার্বের জিরান্ড একটা রূপ আছে, অর্থাৎ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তখন দ্বিতীয় ভার্বটা ভার্বিং হয়ে যাবে। লিস্টগুলো দেখে নেই। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাওয়েট, ক্যাচ, কমপ্লিট, কনসিডার, ডিলিট, ডিনাই, ডিসকাস, ডিসলাইক, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মেন্ট, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, রিকল, রিকমেন্ড, রিগ্রেট, রিস্ক, রিপিট। আল্লাহর রাস্তে এগুলো দেখে নিতে হবে। টিচার ডিসলাইক চেঞ্জিং দ্য এক্সামিনেশন, ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক্স। আচ্ছা, we have postponed telling anyone the news until after the marriage. ঠিক আছে। Does your little brother enjoy watching horror films? is a enjoy এর পরে আসছে, ঠিক আছে, এনজয় শব্দটার পরে আসলে জিরান্ড হবে। I remember visiting
আচ্ছা, আই হেট ওয়ার্কিং অ্যাট হলিডেজ, আমরা ছুটির দিনে কাজ করি না। আচ্ছা, টুর পরেও জিরান্ড হয়, এটা একটা ভয়ঙ্কর জিনিস যে টু ব্যবহার হবে কিন্তু টুর পরেও ভার্বের আইএনজি হবে, ভাবা যায় এটা কিভাবে সম্ভব? তার মানে ব্যতিক্রম পরীক্ষা আসার মতো এই যে অবজেক্ট টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডেডিকেটেড টু, রেফার টু, রিলেট টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাভয়েডেড, ডেভোটেড টু, উইথ অ্যান আই টু, অ্যাডহিয়ার টু। আল্লাহ হস্তে এগুলো জাস্ট কী করতে হবে, একটু বাস ঠুটস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ঠুটস্থ করে যদি পড়ে ফেলতে পারো মানে ঠোঁটে চলে আসবে আর কি। আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিং ইউর ফ্রেন্ড এগেইন, পারা যাবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, ঠিক আছে? আই এম নট অ্যাকাস্টম টু টেলিং এ লাই। হি হ্যাজ কাম হেয়ার উইথ এ ভিউ টু নেগোশিয়েটিং উইথ মি। আচ্ছা, I'm not used to walking at this time of the day. আচ্ছা, I am looking forward to, সব বিগত সালের প্রশ্ন। I have no objection to hearing a new project, সবগুলোই বিগত সালের প্রশ্ন। ফ্রেজাল ওয়ার্ড এবং জিরান্ডের একটা ব্যবহার বলছে যে ফ্রেজাল ওয়ার্ডের পরে জিরান্ড ব্যবহার হয়, খেয়াল করে দেখো। আমরা জানি নর্মালি অফের পরে অফ ওয়ান, কিপ অন এবং মাইন্ড, খেয়াল করছো যে মাইন্ড, উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি, আমরা বলি না? উড ইউ মাইন্ড টেলিং ইউর ফোন নাম্বার, উড ইউ মাইন্ড টেকিং মি উইথ ইউ, হ্যাঁ? মাইন্ডের পরে ভার্ব আইএনজি যুক্ত হয়, ক্যানট বেয়ারের পরেও আইএনজি যুক্ত হয়, রিলাই অন। আচ্ছা, এই দেখো ক্যানট হেল্পের পরেও নাকি ভার্বের আইএনজি যুক্ত হয়, তাহলে ওয়ান্টের পরেও ভার্বের আইএনজি যুক্ত হয়, এগুলো একটু খেয়াল করে নিতে হবে, ঠিক আছে? আর বাকিগুলো তো প্রেপোজিশন রিলেটেড ফ্রেজ, সো পারা যাবে ইনশাল্লাহ। উড ইউ মাইন্ড গিভিং ইউ মোবাইল নাম্বার, আচ্ছা পারা যাবে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, ইনসিস্টেড পরে অন হয়, প্রেপোজিশন রিলেটেড। হি গেভ আপ প্লেইং ফুটবল ওয়েন ই গট ম্যারিড, বিয়ের পরে এটা কোনো কথা? হ্যাঁ, মেডিকেলে ভর্তি হওয়ার কারণে তুমি আর বিয়ের পরে তুমি আর হচ্ছে খেলাধুলা বাদ দিয়ে দিবে, এটা হয় না। ডোন্ট মাইন্ড, এই যে মাইন্ড চলে আসছে, ঠিক আছে? সো কঠিন না, এগুলো সব পারা যাবে, কিন্তু সবগুলো দেখো বিগত সালের প্রশ্ন। এই যে হেল্পের চলে আসছে, ক্যানট হেল্প একসাথে থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, ভার্ব প্লাস ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই, ওই যে আগে একটু ফেইল আমাদের যে ডিস্টার্বটা করেছিল, যে কিছু কিছু ভার্ব আছে যার পরে ইনফিনিটিভ জিরান্ড দুটোই ব্যবহার হতে পারে, হ্যাঁ? ঠিক এর সাথে আমরা ওই ফেইল শয়তানটাও রেখে দিলাম যে এটা নাই, ঠিক আছে? বিগিন, লাভ, কনস্ট্যান্ট, কন্টিনিউ, প্রেফার, ড্রেড, স্টার্ট, হেট, ট্রাই অ্যান্ড লাইক। একটু দ্রুত যেতে হচ্ছে না? আচ্ছা, দ্রুত যায় কারণ রাইট ফর্মস অফ ভার্ব, এখান থেকে পরীক্ষা যেহেতু প্রশ্ন আসে, প্র্যাকটিস করাটাই তোমার কাছে সবচেয়ে বেশি ইজি, ঠিক আছে? আচ্ছা, ও কনস্ট্যান্ট প্লেইং ক্রিকেট, দ্য প্লেয়ার স্টার্টেড প্লেইং ফুটবল। আচ্ছা, এইবার দেখো এই নো ভার্বের পরে নাকি টু ব্যবহার হয়, তাহলে আই নো টু রাইট ইংলিশ, বলছে আমি ইংলিশ লিখতে জানি, তো এটা নাকি ভুল। এটা যদি তুমি লিখতে যাও নোর পরে, তাহলে খাইনি আছে একটা, আই নো হাউ টু রাইট ইংলিশ, কষ্ট করে একটা হাউ ব্যবহার করতে হবে, অর্থাৎ নোর পরে তুমি হাউ ব্যবহার করে তার পরবর্তী সেন্টেন্স বানাতে। সালমান ডাজ নট নো টু ইউজ মেশিন প্রপারলি, হবে না? সালমান ডাজ নট নো হাউ টু ইউজ মেশিন প্রপারলি, ঠিক আছে? পারবো ইনশাল্লাহ, তাই না? নোর আরেকটা বিষয় আছে যে নোর পরে প্রেপোজিশন রিলেটেড টু ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের পরেও কিছু ইনফিনিটিভ হয়, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ টু হবে। এটা তোমার প্রেপোজিশন একটা ভালো কাজে দিবে, ঠিক আছে? যদি প্রেপোজিশনগুলো তুমি ভালো করতে পারো, এই যে উপকারী টু, হ্যাঁ, এবল টু, অ্যাংশিয়াস টু, অ্যাক্সেসিবল টু, এডিক্টেড টু, অ্যাডজেসেন্ট টু, অ্যালাইন টু, অ্যামিনেবল টু, বোরিং টু, বেনিফিশিয়াল টু, কেয়ারলেস টু, অর্থাৎ টু রিলেটেড যে প্রেপোজিশন এগুলো সেইগুলো, ঠিক আছে? এগুলো একটু আল্লাহর হস্তে এটাও ভালো মতো মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। He is able to catch the fan, হবে না? He is able to catch the fan. Mamun is prone behaving cordially, না? Mamun is prone to behave carefully. এই যে prone শব্দটা ব্যবহারের কারণে, ঠিক আছে? এই বলার কারণে টু হয়েছে। আচ্ছা,
টাইম ফ্যান্সি উইশ, এটার একটা কি ব্যবহার খেয়াল করো, ইট ইজ টাইম, অ্যাট দিস টাইম এবং ফ্যান্সি উইশ এগুলির পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার আসো এগুলো আবার একটু মুখস্থ করবে, অর্থাৎ এরপর একটা পাস্ট ইনডিফিনিট দিতে হবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট দিতে হবে। দেখি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি এবং উইশ। উদাহরণ দেখো, ইট ইজ হাই টাইম উই মেড দ্য পিপল, ঠিক আছে, অর্থাৎ পাস্টে চলে গেছে এই ইট ইজ হাই টাইম থাকার কারণে। সো কঠিন মনে হচ্ছে না। আই ফ্যান্সি আই উইল বি এ মিলিয়নিয়ার। দেখো, আই ফ্যান্সি আই ওয়ার এ মিলিয়নিয়ার, এখানে তুমি আই উইল বি ফিউচার দিয়ে দিতে হবে না, এই ফ্যান্সি আছে, ফ্যান্সির কারণে আয়ের পরে তোমার কি হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে। ইট ইজ টাইম হি স্টার্টস, মানে ইট ইজ টাইম হি স্টার্টেড। পারবো ইনশাল্লাহ। ডাবল ভার্ব ব্যবহার হলে কি হয়, তো ডাবল ভার্ব নিয়ম হচ্ছে আই স এ ওয়াকিং ম্যান, দুটো ভার্ব আসলে পরেরটা জিরান হয়ে যাবে। আচ্ছা, আই স দ্য বেবি উইপিং, আমি বাচ্চাটিকে উইপ মানে কাঁদতে দেখেছিলাম। সালমান নোটিসড মি টু রিড এ নভেল, সালমান নোটিস মি রিড এ নভেল, নোটিসের পরে তোমার ইনফিনিটিভ হচ্ছে। আচ্ছা, ইনফিনিটিভ পারবো, খেয়াল করে দেখো, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, এরপরে টু দিয়ে নতুন শব্দ ভার্ব আসলে ব্যবহার করতে হয়। দ্য অনলি, দ্য লাস্ট, এগুলো দেখে নিতে হবে। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য নেক্সট, দ্য অনলি, দ্য লাস্ট, এগুলোর পরে নর্মালি টু প্লাস V1 ব্যবহার করতে হবে। উদাহরণ দেখি, এলিজাবেথ ইজ দ্য সেকেন্ড কুইন টেকিং দ্য ক্রাউন, হবে না, এলিজাবেথ ইজ দ্য সেকেন্ড কুইন টু টেক দ্য ক্রাউন, টু ব্যবহার হয়েছে, তাই না? পারবো ইনশাল্লাহ। ডাবল স্পিচ, রচনা যদি যেতে যেতে, খেতে খেতে, বলতে বলতে, দেখতে দেখতে এমন বোঝায় তবে ভার্বের সাথে আইনস যুক্ত হয়। এটা ট্রান্সলেশনেও আসে, ট্রান্সলেশনেও চলে আসে। কবির গাইতে গাইতে পড়ে, সে গাইতে গাইতে মানে পড়তে গিয়ে সে গায় আর কি, তাই না? তাহলে আমরা বলি কবির রিড পড়ে সিঙ্গিং, জাস্ট সে গাইতে গাইতে কবির পড়ে, কবির রিডছে। আচ্ছা, ঠিক এরকম যে সে বাসায় আসছিল নাচতে নাচতে, শি কেম হোম ড্যান্সিং, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করো সে খেলতে খেলতে বাসায় আসলো, হি কেম হোম প্লেইং, ঠিক আছে, সে খেলতে খেলতে বাসায় আসলো, হাসতে হাসতে গেল, বলতে বলতে গেল, এভাবে। সালমান ইজ সেড দ্য স্টোরি লাফিং, সালমান হাসতে হাসতে গল্পটি বলল, সুন্দর না, ইন্টারেস্টিং। হাবিব ওয়েন্ট দেয়ার ওয়াকিং, হাবিব হাঁটতে হাঁটতে সেখানে গিয়েছিল। পারবে এটা? এটা ট্রান্সলেশনে কিন্তু পরীক্ষায় চলে আসে। আচ্ছা দেখো, ভার্বের পরে ইনফিনিটিভ এবং টু বি এবং V3 যুক্ত হয়। ভার্বের পরে কিছু কিছু ভার্ব আছে ইনফিনিটিভ হয়, টু বির পর এবার V3 হয়, সেটা কেমন দেখি। তার যে লিস্ট আছে, ডিজার্ভ, রিকোয়ার, ওয়ান্ট এবং নিড। আচ্ছা, ঠিক আছে, আই ওয়ান্ট রিপেয়ারিং মাই কার, আই ওয়ান্ট টু রিপেয়ার মাই কার। দ্য কার রিকোয়ার্ড টু রিপেয়ার, দ্য কার রিকোয়ার্ড টু বি রিপেয়ার্ড, দ্য কার রিকোয়ার্ড টু বি রিকোয়ার্ড। এখন খেয়াল করো, কার যেহেতু একটা প্যাসিভ শব্দ, মানে অবজেক্টিভ শব্দ, মানে নিজে কাজ করতে পারে না, সে কারণে ও প্যাসিভের রূপ নিয়েছে, ঠিক আছে। দ্য লেবার ডিজার্ভস গেটিং, দ্য লেজার ডিজার্ভস টু গেট, এটা লেবার হচ্ছে মানে শ্রমিক, এরা হচ্ছে ব্যক্তি, ঠিক আছে। দ্য ফিউচার সিম্বল ইন দ্য পাস্ট, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট মান্থ, দ্য ফলোয়িং ডে, এগুলো ফিউচারকে নির্দেশ করে। দেখি কেমন, সাগর সেড দ্যাট হি উইল গো, হি উইল, দেখো এটা ন্যারেশনের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে নর্মালি ফিউচার পাস্ট কন্ডিশনাল হয়ে যাবে, অর্থাৎ এই উইল তো ভুল, উড হয়ে যাবে। রিফার্ড প্রমিসড, তার মানে এখানে উইল হবে না, উড হবে, ঠিক আছে। সবগুলোই সহজ আলহামদুলিল্লাহ। বাই দিস টাইম, বাই 2005, বাই 10 ইয়ার্স, বাইয়ের পরে যদি সময় থাকে, বাইয়ের পরে যদি সময় থাকে, বাই 10 ইয়ার্স লেখ থাকলে সেই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ আমি বলে থাকি এরকম যে বাই প্লাস ফিউচার টাইম হতে হবে, যদিও 2005 অনেক আগে চলে গেছে, আমরা 2025 বলি, তো বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সে পরিণত করতে হয়, ঠিক আছে।
দেখো, আই উইল ফিনিশ মাই স্টাডি বাই 2021, এটা 2021 তো যেহেতু চলে গেছে, আমরা 2027 হয়ে গেল এটা, হ্যাঁ। আই উইল হ্যাভ ফিনিশড, বাংলাদেশ উইল বি ফুললি ডিজিটালাইজড বাই 2041 হবে না, বাংলাদেশ উইল হ্যাভ ফুললি বিন ডিজিটালাইজড, উইল হ্যাভ অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে দিতে হবে, এটা নিয়ম। ইউজ আ বিন অ্যান্ড গান, খেয়াল করে দেখো এটা সেভারাল টাইম পরীক্ষা আসছে, কোথাও গিয়েছে কিন্তু ফিরে এসেছে, আর গান হচ্ছে কোথাও গিয়েছে এখনো ফিরে আসেনি, গিয়েছিল এক সময়। হি ওয়েন্ট টু সুন্দরবন, সে সুন্দরবনে গিয়েছিল। এখন তুমি আমার সামনে আছো, আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, মনে করো ঢাকাতে তুমি আর আমি, এই মুহূর্তে তুমি সুন্দরবন না, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবন, তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো? তো এই মুহূর্তে কি তুমি সুন্দরবন আছো, না তুমি এখন আমার সামনে আছো? তাহলে আমার সামনে থাকলে মানে ওই জায়গায় না থেকে যদি অন্য জায়গায় থাকে, তাহলে কি দিতে হবে? হ্যাঁ বলো, ওই যে বিন দিতে হবে। আর যদি এই মুহূর্তে ওই জায়গায় থাকে, তাহলে সেখানে গান দিতে হবে। যে হি ওয়েন্ট টু চিটং, সে চিটং গিয়েছে। হি ওয়েন্ট টু মালয়েশিয়া, সে মালয়েশিয়ায় গিয়েছে। এখন তুমি বসে, সে কি কখনো মালয়েশিয়ায় গেছে? তার মানে পাশে যে বসা, তোমার বাংলাদেশে আছে এখন সে, ঠিক আছে। হ্যাজ হি এভার বিন টু মালয়েশিয়া, সে কি কখনো মালয়েশিয়ায় গেছে? ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ যে জায়গায় চলে গেছে সে এখন ওই জায়গায় আছে, তাহলে ওয়েন্ট বা গান, আর হচ্ছে গান, আর সে ওই জায়গায় নাই, তোমার সামনে আছে ভিন্ন জায়গায়, তখন সেখানে বিন দিতে হবে। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাই সালমান, হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবনস? আচ্ছা, ইট ইজ নো টাইম, ইট ইজ নো ইউজ, ইট ইজ ওয়ার্থ অ্যান্ড জেরান্ট। ইট ইজ নো, এরপরে কি বলতেছে? জেরান্ট ভার্ব হচ্ছে ইট ইজ নো গুড টু গেট, ইট ইজ নো গুড গেটিং, ইট ইজ ওয়ার্থ টেকিং, ইট ইজ নো ইউজ ডিপেন্ডিং, অর্থাৎ এগুলো সব পরে জিরান ব্যবহার হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটু পূর্বে এই যে একটা জায়গা দেখে আসলাম, হ্যাঁ দেখলাম কেমন যে ভার্ব ব্যবহার হচ্ছে, তাই তো, মানে টেন্সের একটা নিয়ম বেচারারা ব্যবহার করতেছে। ভালো, আমরা টেন্সের রাইট ফর্মস অফ ভার্ব তো বুঝি, সমস্যা হবে না। লাইকলির পরে বলছে নর্মালি ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ঠিক আছে, উদাহরণ দেখি। ইট ইজ লাইকলি রেইনিং টুডে, আজকে সম্ভবত বৃষ্টি হবে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে, ঠিক খেয়াল করছো? ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ফিউচার সিম্বল কোথায় খেয়াল করে দেখি। প্রেজেন্টলি, শর্টলি এবং সুন, এটা নাকি ফিউচারের সিম্বল ভাবা যায়। প্রেজেন্টলি, শর্টলি এবং সুন, এগুলো ফিউচার নির্দেশ করতে পারে অনেক জায়গায়। ঠিক আছে, সালমান ইজ স্টাডিং প্রেজেন্টলি, সালমান উইল স্টাডি প্রেজেন্টলি। খেয়াল করছো যে প্রেজেন্টলি এটা নাকি প্রেজেন্টের না, প্রেজেন্টলি মানে এই সামনে, এই মানে প্রেজেন্টলি মানে সামনের দিকে সে পড়তে যাইবে। ঠিক আছে, শর্টলি, সুন। ইনফিনিটিভ এবং যার পরে হচ্ছে জিরান্ড ভার্ব হয়। আচ্ছা, সি, নোটিস, বিহোল্ড, ওয়াচ, ডিজার্ভ এবং হিয়ার। খেয়াল করে দেখি। আই স হিম প্লেয়িং অথবা টু প্লেয়ার, আই অবজার্ভ দ্য ওল্ড ম্যান পুলিং অথবা টু পুল। আচ্ছা, কজেটিভ ভার্ব, এইটা পরীক্ষায় আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসছে। এইটা একটু উদাহরণ দেখাই দিই। তোমরা নিশ্চয়ই জানো যে কজেটিভ ভার্বের বাংলা অর্থ কি। কজেটিভ, কজেটিভ এর মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক, যোজক ক্রিয়া। পজিটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, তার মানে হচ্ছে এরকম যে নিজে কাজ না করে অন্যদেরকে দিয়ে করানো। যেমন আমরা বলি ইট, আমরা খাই, কিন্তু আমরা সবসময় তো খাই না, আবার খাওয়াই, তাই না? তখন হয়ে যায় ফিড। আমরা লার্ন, কোনো কিছু শিখি, আবার অন্যদেরকে শেখায়, তখন হয়ে যায় টিচ, তাই না? আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানাই, তখন এই নো হয়ে যায় ইনফর্ম। তো কত বড় একটা শয়তান শব্দ এই ওয়াক, মানে হাঁটি, ওয়াক মানেই নাকি হাঁটানো। তাহলে আমি হাঁটি, আই ওয়াক, আর আমি তোমাকে হাঁটাই, আই ওয়াক ইউ, আমি তোমাকে হাঁটাই। ঠিক আছে, তাহলে ইংলিশটা সুন্দর না? তো এরকম অনেক শব্দ আছে যে ইট, লার্ন, নো, এগুলোর হচ্ছে প্রযোজক ক্রিয়া আছে, কিন্তু মেজরিটি শব্দর প্রযোজক ক্রিয়া নাই। তো যখন প্রযোজক ক্রিয়া থাকে না, তখন নর্মাল নিয়ম অনুসারে তাদের একটা স্ট্রাকচারগত পরিবর্তন করতে হয়। যেমন আমি আমার চুল কাটাবো,
আই উইল হ্যাভ মাই হেয়ার কাট আমরা বলি নর্মালি, তাই না? এটা নিয়ম কিভাবে একটু খেয়াল করে দেখো, যে যখন নর্মাল নিয়মে হবে না তখন সাধারণ এই নিয়মগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে এরকম, 1 নম্বর নিয়ম অনুসারে যে গেট, এই গেটের পরে যদি ব্যক্তি আসে তাহলে 2 প্লাস V1, কিন্তু গেটের পরে যদি বস্তু আসে তাহলে V3 হবে ডাইরেক্ট। আচ্ছা, 2 নম্বর নিয়ম অনুসারে যদি হ্যাভ হয়, হ্যাভের পরে যদি ব্যক্তি আসে তাহলে V1। আচ্ছা, আর হ্যাভের পরে যদি বস্তু আসে তাহলে V3। আচ্ছা, এরপরে 3 নম্বর রুলসে মেক অথবা লেট, এটার পরে ব্যক্তি বস্তু যেই আসুক V1। এরপর একটা নিয়ম হচ্ছে হেল্প, হেল্পের পরে ব্যক্তি বস্তু যেটাই আসুক V1 অথবা 2 প্লাস V1 ইনফিনিটিভ, সবগুলোই জায়েজ। এগুলো হচ্ছে বেসিক রুলস অফ পজিটিভ ভার্ব। পজিটিভ বানাতে হয় যেভাবে সেটা। এখন আমার কাজ হচ্ছে আমি তোমাদের জন্য কিছু উদাহরণ লিখব, সেই উদাহরণগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে, থেকে উদাহরণগুলো তোমরা বুঝতে পারো কিনা দেখি, উদাহরণগুলো যদি পারো কিনা। আই উইল গেট মাই কার ওয়াশ, আই উইল গেট মাই কার ওয়াশ, 1 নম্বর। 2 নম্বর, শি উইল মেক মি রাইট, শি উইল মেক মি রাইট লেটার, সে আমাকে লেটার লেখাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাচ্ছ। তারপর দ্য প্রপোজাল will get the man apply। আচ্ছা, I will have you play। তারপর she will help me play। তোমাদের কাজ হচ্ছে এই যে শব্দ যেগুলো আমি মনে করো এ করে দিয়েছি, গোল করে দিয়েছি, ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, এই শব্দগুলো রাইট ফর্মস অফ ভার্ব সঠিক নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আই উইল গেট মাই কার ওয়াশ, আমি আমার গাড়ি ধোবো তা আসলে না, মানে আমার ড্রাইভার আছে আমি তাকে দিয়ে ধোয়াবো। ঠিক আছে, সো আই উইল গেট মাই কার ওয়াশ। খেয়াল করে দেখো, এই গেট, এটার নিয়ম বলছিলাম যে গেটের পরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে 2 প্লাস V1, গেটের পরে যদি বস্তু থাকে তাহলে V3 হবে। এখন কার হচ্ছে একটা বস্তু, তাহলে কি হয়ে যাবে? আই উইল গেট মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটি ধোয়াবো। ঠিক আছে, শি উইল মেক মি রাইট দ্য লেটার। খেয়াল করে দেখো, আমরা মেকের রুলস একটি পড়েছিলাম যে মেক এবং লেকের পরে ব্যক্তি বস্তু যেই আসুক V1 হবে, তাহলে শি উইল মেক মি রাইট দ্য লেটার, সে আমাকে চিঠি লেখাবে। দ্য প্রপোজাল উইল গেট দ্য ম্যান অ্যাপ্লাই। খেয়াল করে দেখো, গেটের পরে ব্যক্তি আছে তাহলে টু অ্যাপ্লাই, দ্য প্রপোজাল উইল গেট দ্য ম্যান টু অ্যাপ্লাই। আই উইল হ্যাভ ইউ প্লে। খেয়াল করে দেখো, হ্যাভের পরে ব্যক্তি, আমরা কি বলেছিলাম? হ্যাভের পরে ব্যক্তি থাকলে V1, আই উইল হ্যাভ ইউ প্লে, আমি তোমাকে খেলাবো। খেয়াল করছো, আই উইল হ্যাভ ইউ প্লে, আই উইল মেক ইউ প্লে, আই উইল গেট ইউ প্লে, I will get you to play. Sorry, I will get you to play. She will help me play. She will help me to play. দুটোই রাইট। অর্থাৎ এই হচ্ছে ওভারঅল কজেটিভের নিয়ম। ঠিক আছে, কষ্ট করে এগুলো একটু নোট করে নিতে হবে, কজেটিভের নিয়মগুলো। ঠিক আছে, কজেটিভ এই রুলস থেকে সেভারাল টাইম পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমরা পারবে ইনশাল্লাহ।
আহ, আলহামদুলিল্লাহ, খুব বেশি কঠিন হবে না। আমরা আরেকটু সামনের দিকে আগাই। ইয়েটের একটা ব্যবহার পরীক্ষায় পড়ে, দেখো ইয়েট যার বাংলা অর্থ হচ্ছে এখনো সত্ত্বেও। সেন্টেন্সের নিম্নোক্ত স্ট্রাকচার ব্যবহার হয়। ইয়েট মানে নেগেটিভ স্ট্রাকচার। ইয়েট নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। খেয়াল করে দেখি তো কি, হি ডিড দ্য ওয়ার্ক ইয়েট হবে না, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট। অর্থাৎ ইয়েট মানে সেই সেন্টেন্সে নেগেটিভ একটা স্ট্রাকচার ব্যবহার হয়। ডিড ইউ গো টু স্টাডি ইয়েট, ডিড ইউ নট গো টু স্টাডি ইয়েট, তুমি এখনও যাওনি। অর্থাৎ ইয়েট মানে এর সাথে একটা নটের সম্পর্ক মাস্ট আছে, অর্থাৎ ইয়েট একটা নেগেটিভ স্ট্রাকচারেই কেবল ব্যবহার হয়। ঠিক আছে, আচ্ছা তারপরের দিকে আমরা দেখি। আলহামদুলিল্লাহ, আমরা রাইট ফর্মস অফ ভার্বের একেবারে যে বেসিক যে রুলসগুলো ছিল সেইগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাই না, যে রাইট ফর্মস অফ ভার্ব কিন্তু একেবারে গদবাঁধা নিয়মের ভেতর থেকে। তো যতগুলো থিওরি তোমরা দেখলা, একটাও কিন্তু খুব বেশি কঠিন এবং ভয়ঙ্কর ব্যতিক্রম না। এখন তোমাদের কাজ হচ্ছে বিগত সালের কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে শেষ করা। তুমি কম্পিটিটিভ এক্সাম নাও, বা তুমি স্পেক্টসের বই নাও, বা যে বইটা তোমার কাছে আছে, বা মাস্টার নাও, নিয়ে বিসিএসের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন সব সলভ করে ফেলো। এবং এখান থেকে কিন্তু 25টা প্রশ্ন তোমাদের এমসিকিউ হবে, এবং ফাইনাল পরীক্ষাও প্রশ্ন এখান থেকে থাকবে। তো জাস্ট শেষ করবো এটা বলে, অ্যাডমিশন টেস্টের পড়াশোনাটা ঠিক ওরকম যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত উক্তি আছে এরকম, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন, আমার খুব ভয় হয়, ভালো করে শুনবে গল্পটা, আমার খুব ভয় হয়, আমার মনে হয় পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাবে, আল্লাহ সব মানুষকে জান্নাতে দিলেও একটি মানুষকে যদি জাহান্নামে দেয়, সেই জাহান্নামী ব্যক্তি হব আমি ওমর। পক্ষান্তরে সে ঘুরে গিয়ে বলছে, পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে, সেটা হব আমি ওমর। কনফিডেন্সের জায়গা দেখো। তো অ্যাডমিশন টেস্টের জায়গাটা হচ্ছে এরকম, মনে করো সবাই চান্স পেয়ে যাবে, হ্যাঁ সবাই, কারণ সবাই তো পড়তেছে, সবাই অনলাইনে কোচিং করতেছে, হিউজ স্টাডি করতেছে, এমসিকিউ সলভ করতেছে, সবাই চান্স পেয়ে যাবে, একটা লোকের চান্স হবে না, সেটা কিন্তু তুমি। আবার এটাও ঘুরে চিন্তা করো যে কারোরই চান্স হবে না, কারণ না, এবার সিদ্ধান্ত হয়েছে একজনকে নিবে, সেটা তুমি। তো সে কারণে আল্লাহর কাছে বলো, সেজদা দাও বড় বড়, জানলাম তোমার তো অনেকগুলো সিট আছে ইউনিভার্সিটিতে, আমি একটা সিট চাই, একটা সিটের জন্য পড়তেছি, নিশ্চয় আল্লাহ দেব। আর আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্য করবে না, সর্বোচ্চটুকু চাইবে, জানলা আমাকে ফার্স্ট বানিয়ে দাও, ঠিক আছে, সেটা চাইলেই নিশ্চয়ই সম্ভব। তো চাওয়ার পাশাপাশি তোমার একটা নৈতিক দায়বদ্ধতা তৈরি হয় যে তুমি পড়তে হবে বেশি করে। তো অপশনাল হলেও ইংলিশ কিন্তু একটা বিশাল সুযোগ ভালো নাম্বার তোলার, ঠিক আছে। তো আমরা তোমাদের 12টা-15টা লেকচার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক A to Z পড়ো, ক্লাসটা ভালো করে দেখো, এবং যে রিডিং ম্যাটেরিয়ালসটা আছে সবগুলো সলভ করো। কারেকশন রিলেটেড বা বিশেষ করে রাইট ফর্মস অফ ভার্ব রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে গ্রুপ ডিসকাশনে জানাবে, ভাইয়া ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করব। আশা করি তোমাদের সমস্যা হবে না। তবে ভাইয়া এই থিওরিতে কেউ এসো না যে আমি পড়বো না, নাম্বার পেতে চাই, ভাই সায়েন্সের অনেক পড়তে পড়তে ইংলিশ পড়ার সময় নেই, না। যারা সিদ্ধান্ত নিচ্ছ ইংলিশই প্রশ্নের উত্তর দিবা, তাদের কিন্তু সায়েন্সের বইয়ের মতোই কিন্তু ইংলিশকে পড়তে হবে, রিটেন পার্টটা প্র্যাকটিস করতে হবে, মেমোরি একটা কিন্তু লিস্টগুলো বারবার একটু ছোটস্থ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারা সম্ভব হবে না। তো আজকে এ পর্যন্ত রাখবো, চেষ্টা করবে এটা দিয়েই যে তোমার মায়ের কাছে দোয়া চাও, আল্লাহর কাছে সহযোগিতা চাও, নিজে স্টাডি করো, নিজেকে ভাবো জেলখানায়। এর পরবর্তী সময়টুকু কিন্তু অনেক সুন্দর, তোমরা সাকিব ভাই, অপার ভাইয়া, অভিদাদাদের মতো রয়্যাল মানুষ হতে যাচ্ছ, চান্সটা পাও, তোমাদের জন্য আমরা সহযোগিতা করি, তোমাদের সহযোগিতা লাগবে এসিএসে ইনশাল্লাহ, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ, ভাইয়ার সাথে এতক্ষণ ছিলা। আশা করি পরবর্তী লেকচারগুলো আরও ক্রিয়েটিভ করে তোমাদের সামনে উপস্থাপন করবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।